না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত। এই ইউটিউব চ্যানেলের বিষয়বস্তু শুধুমাত্র বিনোদন এবং তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। উপস্থাপিত গল্প এবং আখ্যানগুলি কাল্পনিক, বাস্তব ঘটনা বা ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী হিসেবে নেওয়া উচিত নয়। প্রকৃত ব্যক্তির সাথে কোনো মিল জীবিত বা মৃত বা বাস্তব ঘটনা সম্পূর্ণরূপে কাকতালীয়। চ্যানেল নির্মাতারা বিষয়বস্তু থেকে উদ্ভূত কোনো ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যার জন্য দায়ী নয়। এই চ্যানেলে শুধুমাত্র দর্শক বিবেচনার পরামর্শ দেওয়া হয়। তাহলে চলুন দেরি না করে শোনা যাক। শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্ত ধড়িবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না। জোকে যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলের সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। কিন্তু শিবু মক্কেলকে বলতো, বেনিটা জানি কি, ওকে তো চুরি মেরে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনিভাবেই দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনের বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচলে বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটলে বেনিকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে কেউই বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্ততন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, ৫০০ টাকা ধার দিতে পারো? কালই ফেরত দেব। বেনি শিবুর মতলব বুঝতে পারলে না, বললে, তার কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতাল হয়ে উঠল। তারপর আরও 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেওয়ার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারলে না। হ্যান্ডনোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে। একথা জানাজানি হলে তো দেশশুদ্ধ লোক হাসবে, বলবে, বেনি মুক্তারটা গাধা। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে কি তোমার মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কমে নিলুম। বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির ৫০ টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা হয়ে ভাবলে, আহা, কাকের মাংস কাকে খায়। হ্যাঁ হ্যাঁ। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না।
ঘাড় নেড়ে বলে, আরে না না, সব শিবেটার মিথ্যে কথা। দাঁড়াও না, শিবেকে আমি... যখন একলা থাকে তখন শিবুর পেজেমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে, তার আর অন্য চিন্তা নেই। যখন বদ্যি নাড়ি দেখে বললে, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গাজল মুখে এনে দাও। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা? শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম কর। তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তি হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বললে, এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা কোথায় পাবো ভাই? খালি তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। শিবু দেখলে মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি। বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়ি গিয়ে হাজির হলো। যেন কতই না শোক পেয়েছে। এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিল, তাই শেষ সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাওয়ার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, একবার কেউ নাই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে চাককে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যাঁ, নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য! শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকাল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছালো, তখন সন্ধে হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে খাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আমার বেনিও মরে গেল। এখন আমি একলাই মুখেতারি করব, আর আমায় ভাইকে। মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধড়মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চালের উপরেই শুয়ে আছে। খেচড় মারলে? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল।
হঠাৎ মড়াটা এক পা তুলে কাত করে তার পেটে এক লাথি কষিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোঁক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাওয়ার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয় মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল, নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপরে উঠে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরলে। শিবু গলা ছাড়ানোর জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের ওপরেই মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে, মারে, গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে মারামারি করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড়বন্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যেই ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবু চালির উপরে পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখ বিন্দুমাত্র বিকৃতি নেই, তার একটা হাত সাঁড়াশির মতো শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগিরই বাড়ি যা, 50 টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আইগে, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের এই অবস্থা দেখে বাড়ি দৌড়ল, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। গল্পটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নতুন গল্প শুনতে হলে অবশ্যই না বলা গল্পের সন্ধানের সঙ্গে থাকুন।